আহ, আমরা প্ল্যান্ট ফিজিওলজিতে এই প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট মূলত এই অংশটা আলোচনা করব। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এই অংশটা গুরুত্বপূর্ণ এবং এখান থেকে আমরা প্রশ্ন স্বাভাবিকভাবে পেয়ে থাকি এবং আশা করতে পারি। এবং এই অংশটা অপরিচিত কিছু নয়, বিশেষ করে যারা এখন 11-এ পড়ছো বা হয়তো ইলেভেন পড়া হয়ে গেছে, তো তারা যদি একটু এই অংশটা তাদের যদি একটু আলোচনা করা থাকে, যদি দেখা থাকে, তাহলে দেখবে যে মূলত এখানে উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশে সাহায্যকারী বিভিন্ন প্রভাবক সেগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে। বিশেষ করে এখানে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস, এক কথায় আমরা বলতে পারি যে বিভিন্ন উদ্ভিদ হরমোন বা ফাইটো হরমোন, বিশেষ করে অক্সিন, সাইটোকাইনিন, জিব্বারেলিন, ইথিলিন এবং অ্যাবসাইসিক অ্যাসিড, এদের কাজ বা এদের ফিজিওলজিক্যাল রোল বা ভূমিকা উদ্ভিদ দেহে আলোচনা করা হয়েছে। তো আমরা 10-এও পড়েছি, আমরা 11-এও পড়েছি, শেষ মুহূর্তে আরও একবার দেখে নেব। এবং দেখো, পদ্ধতিটা একই থাকবে। আমি আবার বলবো যে এই যে আমরা আলোচনা করছি, এরপরে যদি মনে হয় একবার এনসিইআরটি দেখবে বা নিজের বই দেখবে, দেখার পর স্বাভাবিকভাবে কোনো এমসিকিউ বই ধরে যত ধরনের এমসিকিউ রয়েছে তোমার কাছে, সেগুলো মূলত আলোচনা করে নিতে হবে বা আলোচনা করার চেষ্টা করতে হবে। এটাই পদ্ধতি। এখানে মাথা ঘামানোর বিশেষ কিছু নেই, বা বলতে পারো যে সেরকম জটিল কোনো ব্যাপার নেই যেটা হয়তো আমার চিন্তা ভাবনার বিশেষ প্রয়োজন পড়বে। এটা মূলত ইনফরমেটিভ, অর্থাৎ যত ইনফরমেশন কালেক্ট করতে পারবে তত ভালো। এবার আমি এর আগেও হয়তো বলেছি যে মূলত ইনফরমেশনের জায়গা, সেগুলো করার একটা নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। অর্থাৎ অনেক ক্ষেত্রে আমরা মুখস্থ করার চেষ্টা করি, আবার মুখস্থ করে ভুলে যাই। তো আমি বারবার বলবো যে যদি মুখস্থ করে ভুলে যাচ্ছি, তাহলে সেখানে সময় নষ্ট করার প্রয়োজন নেই। একবার ভালো করে পড়ে বুঝতে হবে যে কী কন্টেন্টটা, কী কী এখানে রয়েছে, কী টপিকগুলো কী কভার করা হয়েছে, সেটা একবার সম্পূর্ণ পড়ে বুঝে নিতে হয়। তারপর সরাসরি এমসিকিউ, বিভিন্ন ধরনের এমসিকিউর মাধ্যমে মূলত এটাকে সলভ করে বলা যেতে পারে যে তৈরি করা যেতে পারে। যাই হোক, সময় নষ্ট না করে আমরা এগিয়ে যাব প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তো আমরা এনসিইআরটির ভাষাটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবো শেষ মুহূর্তে। বলছে ডেভেলপমেন্ট ইজ দ্য সাম অফ টু প্রসেসেস। দেখো, 10-এও আমরা আলোচনা করেছি যে বৃদ্ধি বা বিকাশ, বৃদ্ধি বা বিকাশ। তো বৃদ্ধি মানে গ্রোথ আর বিকাশ মানে ডেভেলপমেন্ট। তো আমরা মূলত আলোচনা করে এটা বুঝেছি যে এই বৃদ্ধি বা বিকাশ এটা দুটো ভিন্ন প্রক্রিয়া, যদিও পরস্পরের উপর অবশ্যই নির্ভরশীল। তো এখানে লেখা রয়েছে যে ডেভেলপমেন্ট ইজ দ্য সাম অফ টু প্রসেসেস, অর্থাৎ দুটো আলাদা প্রক্রিয়া সমন্বয়ে আমরা দেখব যে বিকাশ সম্পন্ন হয়। এক হচ্ছে গ্রোথ আর দ্বিতীয় হচ্ছে ডিফারেন্সিয়েশন, বিভেদন। ডিফারেন্সিয়েশন কথার অর্থ হচ্ছে বিভেদন। আমরা এগিয়ে গেলেই স্বাভাবিকভাবে যখন এই বিভেদন সম্পর্কে আলোচনা করব বা ডিফারেন্সিয়েশন সম্পর্কে আলোচনা করব, তখন আমরা অবশ্যই বুঝতে পারবো যে এই ডিফারেন্সিয়েশন বলতে কী বোঝায়। আপাতত শুধু এইটুকুই দেখব যে একটা ডেভেলপমেন্ট বা বিকাশ বলতে বোঝাচ্ছে যে দুটো প্রক্রিয়ার সমন্বয়ে হয়ে থাকে, সেটা হচ্ছে বৃদ্ধি এবং তার পাশাপাশি হচ্ছে বিভেদন, ডিফারেন্সিয়েশন, গ্রোথ অ্যান্ড ডিফারেন্সিয়েশন। To begin with, it is essential and sufficient to know that the development of a mature plant from a zygote
follow a precise and highly ordered succession of events. সম্পূর্ণ বাংলায় করার এটা প্রয়োজন নেই, বা বাংলায় অনুবাদ করে করে আলাদা করে দেখার দরকার নেই, কারণ খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের জায়গা নয়। তবে আমাদের জানতে হয় কি বলেছে। To begin with, it is essential and sufficient to know that the development of a mature plant from a zygote, অর্থাৎ fertilized egg, follow a precise and highly ordered succession of events. এই কথাটার অর্থ হচ্ছে, আমরা অভিজ্ঞতা থেকেও বলতে পারি যে মূলত প্রতিটি জীব তাদের জীবনচক্র শুরু হয়ে থাকে এককোষী জাইগোট থেকে। ফার্টিলাইজড এগকে জাইগোট বলে, এবং এই জাইগোট থেকে যে পরিণত উদ্ভিদ সৃষ্টি হয়, এই জাইগোট বিকশিত হয়ে যে পরিণত উদ্ভিদ সৃষ্টি হয়ে থাকে, সেই পদ্ধতিটা আমরা বলতে পারি যে এটা প্রেসাইজ অ্যান্ড হাইলি অর্ডার্ড সাকসেশন অফ ইভেন্টস। তার মানে খুবই সুগঠিত, সুনিয়ন্ত্রিত একটা পদ্ধতি। হাইলি অর্ডার্ড সাকসেশন অফ ইভেন্টস, নির্দিষ্ট পর্যায়ক্রমে, নির্দিষ্ট ঘটনার মাধ্যমে, নির্দিষ্ট রীতিতে এই পরিণত জাইগোট পরিণত লাভ করে। স্বাভাবিকভাবে জাইগোট পরিণত হলে ম্যাচিওর প্ল্যান্ট, বা আমরা বলতে পারি যে পরিণত উদ্ভিদ সৃষ্টি হয়। বলছে ডিউরিং দিস প্রসেস a complex body organization is formed that produces roots, leaves, branches, flowers, fruits and seeds, and eventually they die. বলছে একটা জীবের জীবনচক্র। এখানে মূলত একটা উদ্ভিদের জীবনচক্রের কথা বলা হয়েছে। একটা উদ্ভিদ মূলত আমরা জানি যে বীজ অঙ্কুরিত হয়ে সাধারণত চারা সৃষ্টি হয়। তো বীজ সৃষ্টি হওয়ার পদ্ধতি যদি দেখি, তাহলে সেটা মূলত ফার্টিলাইজড এগ থেকে হয়ে থাকে, অর্থাৎ জাইগোট, বা আমরা বলতে পারি যে ফার্টিলাইজড এগ বিকশিত হয়ে তারপরে যখন বীজ সৃষ্টি হয়, বীজের যখন অঙ্কুরোদ্গম হয়, তখন বীজ অঙ্কুরিত হয়ে চারা সৃষ্টি করে এবং সেটি বিকশিত হয়। এবং বিকাশের সময় আমরা দেখব যে কিছু গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, যেমন পাতা, শাখা প্রশাখা, ফুল ফল ইত্যাদি আবার বীজ সৃষ্টি করে, এবং ইভেনচুয়ালি দে ডাই, আবার তার মৃত্যু হয়। এটা মূলত একটা উদ্ভিদের জীবনচক্রের কথা বলা হয়েছে। দ্য ফার্স্ট স্টেপ ইন দ্য প্রসেস অফ প্ল্যান্ট গ্রোথ ইজ সিড জার্মিনেশন। প্রথম যে ধাপ, উদ্ভিদের বৃদ্ধির প্রথম ধাপ হচ্ছে বীজের অঙ্কুরোদ্গম, সিড জার্মিনেশন। দ্য সিড জার্মিনেটস when favorable conditions for growth exist in the environment. বলছে অনুকূল পরিবেশেই একমাত্র এই বীজ অঙ্কুরিত হয়ে চারাগাছ সৃষ্টি হয়ে থাকে। আশা করছি এটা আমরা সকলেই জানি, মোটামুটি আমাদের সকলের অভিজ্ঞতা রয়েছে। বলছে ইন অ্যাবসেন্স অফ সাচ ফেভারেবল কন্ডিশন, অর্থাৎ অনুকূল পরিবেশের অনুপস্থিতিতে, ফেভারেবল কন্ডিশন বলতে অনুকূল পরিবেশের অনুপস্থিতি, মানে প্রতিকূল পরিবেশে, দ্য সিডস ডু নট জার্মিনেট, বীজের অঙ্কুরোদ্গম হয় না। এবং আমরা বলতে পারি যে it goes into a period of suspended growth, অর্থাৎ সুপ্ত দশা। সাধারণত আমরা বীজের সুপ্ত দশা এই কথাটাও জানি। মূলত বীজ অঙ্কুরিত হয় না এবং একটি সুপ্ত দশায় সাধারণত সেটা প্রবেশ করে। মূলত দ্যাট পার্টিকুলার স্টেজ অর ফেজ অর দ্যাট পিরিয়ড is generally considered to be a period of suspended growth or rest. সেই সময় বলতে পারি যে সেই সময় কোনো রকম বৃদ্ধি হয় না। বলছে once favorable conditions return, অনুকূল পরিবেশের উপস্থিতিতে যখন আবার অনুকূল পরিবেশের আবির্ভাব ঘটে, the seeds resume metabolic activities. অনুকূল পরিবেশের আবির্ভাবের সাথে সাথে এই বীজের বিভিন্ন যে বিপাকীয় ক্রিয়া সেটা আবার শুরু হয়,
এবং আমরা দেখব যে বৃদ্ধি সম্পন্ন হয়, গ্রোথ টেক প্লেস, বীজ অঙ্কুরিত হয়, তারপর স্বাভাবিকভাবে যে ইভেন্টসগুলো আমরা দেখেছি, যেমন ফুল, ফল, পাতা, শাখা প্রশাখা সৃষ্টি ইত্যাদি, এবং আবার সেখান থেকে বীজ সৃষ্টি হয় এবং পরবর্তীকালে তার মৃত্যু হয়। তো স্বাভাবিকভাবে এটাই হচ্ছে ভূমিকা। এটা মূলত পুরো প্ল্যান্টের একটা লাইফ সাইকেল। তার লাইফ সাইকেলে আমরা বলতে পারি যে বিভিন্ন যে ঘটনা, সেই ঘটনাটা সংক্ষেপে প্রথমেই আলোচনা করা হয়েছে এবং এটা বোঝানোর চেষ্টা করা হয়েছে যে কীভাবে বৃদ্ধি ও বিকাশের মাধ্যমে মূলত তার জীবনচক্র সম্পন্ন হয়। দেখো, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা যদি আলাদা করে আমরা আলোচনা করি তাহলে এই বিষয়ে বিশেষ করে অনেক কিছু আলোচনা করা রয়েছে। ভেবে দেখো, টেনে আমরা ফেজেস অফ গ্রোথ আলোচনা করেছি, ডিফারেন্ট ফেজেস অফ ডেভেলপমেন্ট আলোচনা করেছি। মানুষের ক্ষেত্রে আমরা মানুষের ক্ষেত্রে দেখেছি যে তার জীবনকালে বিভিন্ন ফেজেস রয়েছে, বিভিন্ন দশা রয়েছে, গ্রোথের বিভিন্ন দশা রয়েছে, 3টি দশা, যেটা এখানেও দেখব, কারণ প্রতিটি জীবের ক্ষেত্রে আমরা বৃদ্ধির 3টি দশা পেয়ে থাকি। আমরা গ্রোথ এবং ডেভেলপমেন্ট অর্থাৎ বৃদ্ধি এবং বিকাশ তার পার্থক্যটাও আলোচনা করে দেখেছি এবং যেটা বুঝেছি সেটা হচ্ছে যে গ্রোথ না হলে ডেভেলপমেন্ট হবে না। সাধারণত গ্রোথ ইজ, আমরা বলতে পারি যে কোয়ান্টিটেটিভ, ইট ইজ মেজারেবল, পরিমাপযোগ্য। ডেভেলপমেন্ট হয়তো পরিমাপযোগ্য নয়। তো অনেক পার্থক্য রয়েছে, যেটা হয়তো আমরা পরে আলোচনা করব। আমরা এগিয়ে যাচ্ছি। বলছে যে গ্রোথ ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল অ্যান্ড কনস্পিকুয়াস ক্যারেক্টারিস্টিক্স অফ আ লিভিং বিং। প্রথমেই বলতে চাই, দেখো আমরা ক্লাস 9-এ, ক্লাস 9 কেন, ছোটোবেলাতেই যখনই বিশেষ করে জীব ও জড়ের মধ্যে পার্থক্য আলোচনা করি বা জীবনের বৈশিষ্ট্য যখন আলোচনা করি, তো প্রথম যে বৈশিষ্ট্যটা আমরা আলোচনা করে থাকি সেটা হচ্ছে যে বৃদ্ধি ও বিকাশ হলো জীবের গুরুত্বপূর্ণ, অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো এইটাই বলা হয়েছে যে গ্রোথ ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল অ্যান্ড কনস্পিকুয়াস ক্যারেক্টারিস্টিক্স অফ লিভিং বিং। বলছে হোয়াট ইজ গ্রোথ? গ্রোথ কি, তাকে কিভাবে সংজ্ঞায়িত করা যেতে পারে? বলছে গ্রোথ ক্যান বি ডিফাইন্ড as an irreversible permanent increase in size of an organ or its part or even of an individual cell. এটা বুঝতে হবে। এটা যদি বুঝি তাহলে আমার অন্যান্য অনেক ক্ষেত্রে সুবিধা লাভ। বলছে গ্রোথ ক্যান বি ডিফাইন্ড অ্যাজ অ্যান ইররিভার্সিবল পারমানেন্ট ইনক্রিজ। তো প্রথমেই বলা হচ্ছে যে গ্রোথ হলো একটা ইররিভার্সিবল, অপরিবর্তনশীল বা অপরিবর্তনীয় একটি প্রসেস এবং স্থায়ী। স্থায়ী মানেই অপরিবর্তনশীল, ইররিভার্সিবল পার্মানেন্ট ইনক্রিজ। এবং গ্রোথ বলতে বৃদ্ধিকে বোঝায়। গ্রোথ কখনো রিটার্ড হবে না, রিটার্ডেশন হয় না তার, অর্থাৎ কখনো নেগেটিভ আমরা বলতে পারবো, পজিটিভলি সেটা ইনক্রিজ করে, বৃদ্ধিপ্রাপ্ত হয়। আমরা বলতে পারি ইট ইজ ইনক্রিজ ইন সাইজ অফ অ্যান অর্গান, দেহের কোনো অঙ্গের বৃদ্ধি হতে পারে, অর ইটস পার্টস, অন্যান্য অংশে, বিভিন্ন অংশের হতে পারে, অর ইভেন অফ অ্যান ইন্ডিভিজুয়াল সেল, এমনকি একটা নির্দিষ্ট কোষের বৃদ্ধিও হতে পারে। তো একটু ভেবে দেখতে হবে, একটা এককোষী জীব স্বাভাবিকভাবে তার যদি বৃদ্ধির কথা বলি, এককোষী জীবের বৃদ্ধির কথা যদি আলোচনা করি, তাহলে ভেবে দেখবে যে তার একটিমাত্র কোষের বৃদ্ধির কথা আলোচনা করা হবে। বহুকোষী জীবের ক্ষেত্রে স্বাভাবিকভাবে তার দেহের বিভিন্ন অংশ, দেহের বিভিন্ন অঙ্গ, তার বৃদ্ধির কথা আলোচনা হবে। কিন্তু এটাও ভেবে দেখার বিষয় যে এটি বহুকোষী জীবের ক্ষেত্রে, বহুকোষী জীব আমরা যদি দেখি যে তার ক্ষেত্রেও স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট, অর্থাৎ গঠনগত এবং কার্যগত একক হচ্ছে কোষ। দেহে কোষের সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হলে তবেই বৃদ্ধি হবে। দেহে
কোষের আয়তন বৃদ্ধিপ্রাপ্ত হলে তবেই দেহের বৃদ্ধি হবে। তাহলে বহুকোষী জীবের ক্ষেত্রে সেই দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট কোষ তার বৃদ্ধির ওপর নির্ভর করে দেহের বিভিন্ন অঙ্গতন্ত্রের বৃদ্ধি। বলছে জেনারেলি গ্রোথ ইজ অ্যাকম্পানিড বাই মেটাবলিক প্রসেস। এটা গুরুত্বপূর্ণ, আমরা একটু আলাদা করেও আলোচনা করব। এটা একটু ভাষাটা এখন দেখে নেব। এখানে মূলত প্রথমেই বলা হয়েছে যে গ্রোথ ইজ অ্যাকম্পানিড বাই মেটাবলিক প্রসেস, অর্থাৎ বৃদ্ধি তখনই সম্পন্ন হবে যখন বিপাকক্রিয়া সম্পন্ন হবে। দেখো এটা একটু যদি ভেবে দেখো, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় আলোচনা করতে গিয়ে এটা দেখেছি যে দেহের বৃদ্ধি, দেহের কোনো অংশের বৃদ্ধি, সেটা মূলত বিপাকক্রিয়ার উপর নির্ভরশীল। একটু সংক্ষেপে বলি, বলছে জেনারেলি আমরা যদি দেখি তাহলে দু ধরনের বিপাকক্রিয়া আমরা পেয়ে থাকি। এক হচ্ছে ক্যাটাবলিজম, দ্বিতীয় হচ্ছে অ্যানাবলিজম, ভাঙনমূলক গঠনমূলক। তো একটু যদি ভেবে দেখা যায় তাহলে দেহে রেট অফ অ্যানাবলিজম অর্থাৎ গঠনমূলক বিপাকক্রিয়ার হার, অ্যানাবলিজম অর্থাৎ গঠনমূলক বিপাকক্রিয়া, বা আমরা বলে থাকি উপচিতিমূলক বিপাকক্রিয়া। তো when rate of anabolism exceeds the rate of catabolism, অর্থাৎ যখন গঠনমূলক বিপাকক্রিয়ার হার স্বাভাবিকভাবে ভাঙনমূলক বিপাকক্রিয়ার হারের তুলনায় বেশি হয়, তাহলে ভেবে দেখো বিপাকজাত পদার্থ বেশি উৎপন্ন হবে, এবং বিপাকজাত পদার্থ যত বেশি উৎপন্ন হবে কোষের আয়তন তত বেশি বাড়বে। এক কথায় আমি বলতে পারি যে জীব ভর সেটি বৃদ্ধিপ্রাপ্ত হবে, আর জীব ভর যখন বৃদ্ধিপ্রাপ্ত হবে তখন স্বাভাবিকভাবে দেহের বৃদ্ধি হবে। বলছে যে গ্রোথ ইজ অ্যাকম্পানিড বাই মেটাবলিক প্রসেসেস বোথ অ্যানাবলিক অ্যান্ড ক্যাটাবলিক দ্যাট অকার অ্যাট দ্য এক্সপেন্স অফ এনার্জি, অর্থাৎ শক্তির ব্যবহারের সাহায্যে এই মেটাবলিজম হয়ে থাকে। দেয়ারফোর ফর এক্সাম্পল আমরা যেমন দেখতে পাচ্ছি এক্সপ্যানশন অফ লিভ ইজ গ্রোথ, একটা পাতার প্রসারিত হওয়া বা পাতার বৃদ্ধি, সেটাকেই আমরা বৃদ্ধি বলব। একটা সাধারণ উদাহরণ দিয়ে বলা হয়েছে বা বোঝানো হয়েছে। একটু এগিয়ে যাব। বলছে প্ল্যান্ট গ্রোথ তার কি বৈশিষ্ট্য, তার বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। এক মিনিট। প্ল্যান্ট গ্রোথ উদ্ভিদের বৃদ্ধি, ও উদ্ভিদের বৃদ্ধির কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আমরা দেখতে পাই উদ্ভিদের বৃদ্ধির ক্ষেত্রে। যেমন বলছে প্ল্যান্ট গ্রোথ ইজ জেনারেলি ইনডিটারমিনেট। প্ল্যান্ট গ্রোথ ইজ জেনারেলি ইনডিটারমিনেট। আমরা বলতে পারি যে plant growth is unique because plant retain the capacity for unlimited growth. Indeterminate বলতে আনলিমিটেড গ্রোথ দেখতে পাই প্ল্যান্টের ক্ষেত্রে। ইট ইজ ইউনিক বিকজ ইট রিটেন দ্য ক্যাপাসিটি ফর আনলিমিটেড গ্রোথ, অর্থাৎ এর আনলিমিটেড গ্রোথের আমরা বলতে পারি যে ক্ষমতা রয়েছে থ্রু আউট দেয়ার লাইফ। This ability of the plant is due to the presence of meristems at certain locations in their body. দেখো এটা আলাদা করে আমি হয়তো কোনো ছবি টবি দিয়ে বোঝানোর চেষ্টা করিনি। তোমরা যদি এনসিইআরটি দেখো তাহলে পাশে একটা ছবি দেওয়া থাকে। মূলত সেই ছবির সাহায্যে আমরা যদি আলোচনা করে দেখি, আমি কেন প্রয়োজন মনে করিনি, কারণ আমরা জানি যে উদ্ভিদ দেহে মূলত দু ধরনের কলা আমরা পেয়ে থাকি। যদি আমরা প্ল্যান্ট টিস্যু আলোচনা করে দেখি তাহলে দেখবো দু ধরনের কলা রয়েছে। এক হচ্ছে ভাজক কলা, যাকে আমরা বলি মেরিস্টেমেটিক টিস্যু, আর দ্বিতীয় হচ্ছে আমরা স্থায়ী কলা বা পার্মানেন্ট টিস্যু। মেরিস্টেমেটিক টিস্যু আমরা সাধারণত বলতে পারি যে এই মেরিস্টেমেটিক টিস্যু এটি মূলত ভাজক কলা, অর্থাৎ এই ভাজক কলার কোষগুলি সাধারণত বিভাজনে সক্ষম, আর স্থায়ী কলার কোষ এরা মূলত বিভাজনে অক্ষম। তো আমরা দেখব যে উদ্ভিদের দেহের বিভিন্ন অংশে এই মেরিস্টেম রয়েছে। তো আমরা যদি ছবিটা দেখি
যদি এনসিআরটি থাকে সামনে, তাহলে দেখবে যে মূলত 3 ধরনের মেরিস্টেমেটিক টিস্যু তার অবস্থান অনুযায়ী আমরা পেয়ে থাকি। এক হচ্ছে এপিক্যাল মেরিস্টেম, দ্বিতীয় হচ্ছে ল্যাটারাল মেরিস্টেম, আর তৃতীয় হচ্ছে ইন্টারক্যালারি মেরিস্টেম। তো এই 3 ধরনের ভাজক কলা, যেটি মূলত উদ্ভিদ দেহে আমরা বিভিন্ন স্থানে পেয়ে থাকি, এই ভাজক কলার কোষগুলি বিভাজনের মাধ্যমে স্বাভাবিকভাবে কোষের সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত করে, এবং কোষের সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হলে স্বাভাবিকভাবে দেহের বৃদ্ধি হয়। তো এখানে সেটাই বলা হয়েছে যে এবিলিটি অফ দ্য প্ল্যান্ট ইজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ মেরিস্টেম। এই যে ইনডিটারমিনেট গ্রোথ, আনলিমিটেড ক্যাপাসিটি অফ গ্রোথ, যেটা প্ল্যান্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই, দ্যাট ইজ ডিউ টু প্রেজেন্স অফ মেরিস্টেমেটিক টিস্যু, ভাজক কলার জন্য, অ্যাট সার্টেন লোকেশনস ইন দেয়ার বডি, বিভিন্ন স্থানে। 3টে স্থান ছবিতেই দেওয়া রয়েছে, সেটা আলাদা করে আমরা প্ল্যান্ট টিস্যুতে আলোচনা করি। দ্য সেলস অফ সাচ মেরিস্টেমস হ্যাভ দ্য ক্যাপাসিটি টু ডিভাইড অ্যান্ড সেলফ পারপেচুয়েট, অর্থাৎ তাদের প্রতিটি কোষের, এই ধরনের কলার প্রতিটি কোষের সাধারণত বিভাজনের ক্ষমতা দেখা যায়। দ্য প্রোডাক্ট হাউএভার সুন লুজেস দ্য ক্যাপাসিটি টু ডিভাইড। একটা নির্দিষ্ট সময়ের পর এই ভাজক কলার কোষগুলি তারা বিভাজনের ক্ষমতা হারায়, এটাই বলা হয়েছে যে দ্য প্রোডাক্ট হাউএভার সুন লুজেস দ্য ক্যাপাসিটি টু ডিভাইড, তাদের বিভাজনের ক্ষমতা হারায়, তারা পার্মানেন্ট টিস্যুতে পরিণত হয়, স্থায়ী কলায় পরিণত হয়। অ্যান্ড সাচ সেলস, লেখা রয়েছে, অ্যান্ড সাচ সেলস মেক আপ দ্য প্ল্যান্ট বডি, তারা উদ্ভিদের দেহ গঠনে সাহায্য করে যারা বিভাজনের ক্ষমতা হারায়। আর মেরিস্টেমেটিক টিস্যু, তাদের কাজ কি? তারা শুধু বিভাজনের মাধ্যমে বৃদ্ধিতে সাহায্য করে। বৃদ্ধির ক্ষমতা যখন হারিয়ে যায়, তখন দেখব যে বিভিন্ন অংশ দেহ গঠনে সাহায্য করে থাকে। দিস ফর্ম অফ গ্রোথ, এই ধরনের বৃদ্ধি, ওয়ের ইন নিউ সেলস আর অলওয়েজ বিং অ্যাডেড টু দ্য প্ল্যান্ট বডি বাই দ্য অ্যাক্টিভিটি অফ দ্য মেরিস্টেম ইজ কল্ড দ্য ওপেন ফর্ম অফ গ্রোথ। তাহলে প্ল্যান্টের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে প্ল্যান্ট গ্রোথ ইজ ইনডিটারমিনেন্ট অ্যান্ড প্ল্যান্ট গ্রোথ ইজ ডিউ টু অ্যাক্টিভিটি অফ দ্য মেরিস্টেমেটিক সেল, অর্থাৎ ভাজক কলার সক্রিয়তার জন্য এই বৃদ্ধি সম্পন্ন হয়। আর অবশ্যই প্ল্যান্ট গ্রোথ আমরা বলতে পারি ইট ইজ অ্যান ওপেন ফর্ম অফ গ্রোথ, কারণ কনস্ট্যান্টলি ভাজক কলার সক্রিয়তার জন্য নতুন নতুন কোষ যুক্ত হয়, কোষের সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হয়, বৃদ্ধি ঘটে। এখানে জাস্ট একটা এনসিআরটিতে দেওয়া রয়েছে একটা প্রশ্নের আকারে, আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট উড হ্যাপেন ইফ দ্য মেরিস্টেম সিজেস টু ডিভাইড। যদি মেরিস্টেমেটিক কলা, তার প্রতিটি কোষ, তারা যদি মূলত তাদের বিভাজনের ক্ষমতা যদি হারিয়ে ফেলে, তাহলে কি হবে? বলছে প্রাইমারি গ্রোথ অফ দ্য প্ল্যান্টস অ্যান্ড principally contribute to the elongation of the plant along their axis. You also know that in dicotyledonous plants and gymnosperms, the lateral meristem, vascular cambium and cork cambium appear later in life. These are the meristems that cause the increase in the girth of the organs in which they are active. This is known as secondary growth of the plant. দেখো, এটা যদি সংক্ষেপে বলতে হয়, একটু আমি চেষ্টা করব এটাকে আলাদা করে বোঝানো, এই বিষয়টাকে আলাদা করে বোঝানো। তবে প্রথমেই বলি যে এই বিষয়টা যদি বুঝতে হয়, বিশেষ করে আলাদা করে যদি এটাকে বুঝতে হয়, তাহলে এটা মূলত প্ল্যান্ট টিস্যুতে আলোচনা করা ভালো। যেহেতু আমরা এখানে প্ল্যান্ট টিস্যু এই মুহূর্তে আলোচনা করছি না, তাই একটু সংক্ষেপে বা সরলভাবে বলবো, একটু বুঝে নিজের মতো করে নেওয়ার চেষ্টা করতে হবে। চেষ্টা করব যে পরে যদি কোনো ছক আলাদা রয়েছে, তাহলে সেই ছকের সাহায্যে সেটাকে বোঝা। দেখো, মূলত এনসিআরটিতে একটা ছবি রয়েছে, যে ছবিটার সাহায্যে আমরা দেখতে পাচ্ছি যে উদ্ভিদের দেহের বিভিন্ন স্থানে মেরিস্টেমেটিক টিস্যু থাকে। মেরিস্টেমেটিক টিস্যু অর্থাৎ ভাজক কলা, বিশেষ করে এপিক্যাল মেরিস্টেম। এপিক্যাল মেরিস্টেম হচ্ছে অগ্রস্থ ভাজক কলা। আমরা যদি আলোচনা করে দেখি, তাহলে মূলত আমরা বলতে পারি কাণ্ড এবং মূলের অগ্রভাগে এই ভাজক কলা থাকে। এবং এর কাজ কি? এর কাজ হচ্ছে মূলত ইট হেল্পস ইন ইনক্রিজ ইন লেন্থ অফ দ্য প্ল্যান্ট,
অর্থাৎ উদ্ভিদের দৈর্ঘ্যের বৃদ্ধিতে সাহায্য করে। আবার যদি আমরা দেখি ল্যাটারাল, ল্যাটারাল মানে পার্শ্বস্থ ভাজক কলা। আশা করছি ছবিতে দেখলেই বুঝতে পারবে যে বিশেষ করে উদ্ভিদের কাণ্ডের উভয় পাশে চিহ্নিত করা আছে। ল্যাটারাল আমরা বলতে পারি যে ভাজক কলা। মূলত ইট হেল্পস ইন ইনক্রিজ ইন গার্থ অফ দ্য প্ল্যান্ট। গার্থ মানে সাধারণত উদ্ভিদকে প্রস্থে বা চওড়ায় বৃদ্ধিপ্রাপ্ত হতে সাহায্য করে। এবার যদি আলাদা করে আলোচনা করা যায় তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি যে ইনক্রিজ ইন গার্থ অফ দ্য প্ল্যান্ট অর্থাৎ উদ্ভিদের চওড়া হওয়া, চওড়াতে বৃদ্ধি হওয়া, এই যে বৈশিষ্ট্য, এটা মূলত এক প্রকার সেকেন্ডারি গ্রোথ, গৌণ বৃদ্ধি। তো আমরা বলতে পারি যে ল্যাটারাল যে ভাজক কলা রয়েছে, ল্যাটারাল যে ভাজক কলা সেটা এক প্রকার সেকেন্ডারি মেরিস্টেম দ্যাট হেল্পস ইন সেকেন্ডারি গ্রোথ, অর্থাৎ গৌণ বৃদ্ধিতে সাহায্য করে। এটাই এখানে বলা আছে। আমি সংক্ষেপে যেটা বললাম সেটা যদি বুঝতে পারো তাহলে এটাই এখানে বলা রয়েছে। অর্থাৎ এপিক্যাল মেরিস্টেম ইট হেল্পস ইন প্রাইমারি গ্রোথ। এপিক্যাল মেরিস্টেম অগ্রস্থ ভাজক কলা, অগ্রস্থ ভাজক কলা মূল ও কাণ্ডের অগ্রভাগে থাকে এবং মূলত ইট হেল্পস ইন ইনক্রিজ ইন লেন্থ অফ দ্য প্ল্যান্ট, অর্থাৎ উদ্ভিদের দৈর্ঘ্যের বৃদ্ধিতে সাহায্য করে। অ্যান্ড ইট ইজ জেনারেলি কনসিডার্ড অ্যাজ দ্য প্রাইমারি গ্রোথ। এটাকে আমরা সাধারণত এই উদ্ভিদের দৈর্ঘ্যের বৃদ্ধি হওয়াকে বলা হয় যে প্রাথমিক বৃদ্ধি। অপরদিকে যে ল্যাটারাল মেরিস্টেম ইটসেলফ ইজ নোন অ্যাজ সেকেন্ডারি মেরিস্টেম। একে গৌণ কলা বলতে পারি, গৌণ ভাজক কলা বলতে পারি, এবং এর কাজ হচ্ছে মূলত এটি সাহায্য করে গৌণ বৃদ্ধিতে, গৌণ বৃদ্ধি চওড়াতে বৃদ্ধি হতে সাহায্য করে। যেমন চওড়ায় বৃদ্ধিপ্রাপ্ত হলে সেটা আমরা দেখব যে ভাস্কুলার ক্যাম্বিয়াম, কক ক্যাম্বিয়াম ইট অ্যাপিয়ার লেটার ইন লাইফ, অর্থাৎ গৌণ বৃদ্ধির মাধ্যমে এদের আবির্ভাব ঘটে। সেটাই লেখা রয়েছে যে ইউ অলসো নো দ্যাট ইন ডাইকটিলেডনাস প্ল্যান্টস অ্যান্ড জিমনোস্পার্ম দ্য ল্যাটারাল মেরিস্টেম অর্থাৎ পার্শ্বস্থ ভাজক কলা, ভাস্কুলার ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম এগুলো সবই হচ্ছে গৌণ কলা। These are the meristems that cause the increase in the girth of the organs, চওড়ায় বৃদ্ধি হতে সাহায্য করে, and in which they are active. This is known as secondary growth of the plant. আর primary growth of the plant আমি বলতে পারি generally it is the elongation of the plant along their axis, অর্থাৎ অক্ষ বরাবর তার বৃদ্ধি, অর্থাৎ বলা যেতে পারে যে increase in length of the plant, এগিয়ে যাওয়া। বলছে গ্রোথ ইজ মেজারেবল, অর্থাৎ পরিমাপযোগ্য, মেজার করা যেতে পারে, আমরা পরিমাপ করতে পারি। বলছে গ্রোথ অ্যাট সেলুলার লেভেল ইজ প্রিন্সিপালি আ কনসিকুয়েন্স অফ ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ প্রোটোপ্লাজম, অর্থাৎ বৃদ্ধি যদি কোষীয় স্তরে দেখি, দেখো একটা উদ্ভিদ, পরিণত উদ্ভিদ বা পরিণত কোনো জীব, তার বৃদ্ধি যদি দিনের পর দিন পর্যবেক্ষণ করা যায় তাহলে হয়তো খুব ভালোভাবে আমরা পরিমাপ করতে পারি, সেটা দৃশ্যমান তার বিকাশ, তার বৃদ্ধি। কিন্তু যদি কোষীয় স্তরে দেখি, একটা নির্দিষ্ট কোষ, কারণ আমরা দেখেছি যে কোষীয় স্তরেই মূলত বৃদ্ধিটা শুরু হয়। তো গ্রোথ অ্যাট সেলুলার লেভেল ইজ প্রিন্সিপালি a consequence of increase in the amount of protoplasm। তার মানে বলছে কোষীয় স্তরে এই যে বৃদ্ধি, এটার কারণ কি? প্রধান কারণ প্রিন্সিপালি আ কনসিকুয়েন্স, কনসিকুয়েন্স মানে কিসের জন্য হয়, কি কারণে হয়, প্রধান কারণটা কি কোষীয় স্তরে? না, সেটা হচ্ছে ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ প্রোটোপ্লাজম, অর্থাৎ প্রোটোপ্লাজমের যে আয়তন বা বলা যেতে পারে যে প্রোটোপ্লাজমের যে পরিমাণ, সেটা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার জন্যই মূলত কোষীয় স্তরে এই বৃদ্ধি হয়। সেটা বুঝবো, আমি অবশ্যই বোঝাবো। একটু দেখে নেব যে সিন্স ইনক্রিজ ইন প্রোটোপ্লাজম ইজ ডিফিকাল্ট টু মেজার। এবার দেখো একটা কোষের প্রোটোপ্লাজম যে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে থাকে, আর প্রোটোপ্লাজমের বৃদ্ধি হলে সাধারণত কোষের বৃদ্ধি হবে, কোষের বৃদ্ধি হলে এটাই বলা হয়েছে যে জীবের বৃদ্ধি হবে।
কোষীয় স্তরে তাহলে বৃদ্ধিটা প্রথম শুরু হয়, অ্যান্ড ইট ইজ জেনারেলি ডিউ টু ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ দ্য প্রোটোপ্লাজম। তো এটাই বলছে যে সিন্স ইনক্রিজ ইন প্রোটোপ্লাজম ইজ ডিফিকাল্ট টু মেজার ডাইরেক্টলি, আমরা সাধারণত সরাসরি প্রোটোপ্লাজমের যে বৃদ্ধি সেটা হয়তো মেজার করতে পারি না, সেটা পরিমাপ করতে পারি না, সেটা হয়তো পরিমাপযোগ্য নয় সরাসরি। One generally measures some quantity which is more or less proportional to it. তার মানে বলছে প্রোটোপ্লাজমের বৃদ্ধিটা হয়তো সরাসরি পরিমাপযোগ্য নয়, কিন্তু তার পরিবর্তে এমন কিছু প্যারামিটার্স রয়েছে যেগুলো আমরা পরিমাপ করে থাকি which is directly proportional to the increase in the amount of protoplasm। অর্থাৎ বলতে পারি যে প্রোটোপ্লাজমের বৃদ্ধি হলে হয়তো কোষের সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হবে, তো আমরা কোষের সংখ্যা বৃদ্ধি সেটাকে পরিমাপ করতে পারি, ইনক্রিজ ইন নাম্বার অফ সেল সেটাকে পরিমাপ করি। হয়তো প্রোটোপ্লাজমের বৃদ্ধিটা সরাসরি পরিমাপযোগ্য না হলেও আমরা এমন কিছু বলতে পারো প্যারামিটার পরিমাপ করে থাকি যেটা সাধারণত প্রপোর্শনাল টু দ্য ইনক্রিজ ইন প্রোটোপ্লাজম। Growth is therefore measured by a variety of parameters। ওই জন্য ভ্যারাইটি আলাদা আলাদা ভিন্ন ভিন্ন প্যারামিটার রয়েছে। আমি একটা উদাহরণ দিয়েছি, যেমন ইনক্রিজ ইন নাম্বার অফ সেল, কোষের সংখ্যার বৃদ্ধি, বলছে ইনক্রিজ ইন ফ্রেশ ওয়েট, ইনক্রিজ ইন ফ্রেশ ওয়েট, ড্রাই ওয়েট, লেন্থ, এরিয়া, ভলিউম অ্যান্ড সেল নাম্বার। দেখো শেষে লেখা রয়েছে সেল নাম্বার। তাহলে আমরা সাধারণত কী কী পরিমাপ করতে পারি? আমরা জীব ভর অর্থাৎ শুষ্ক ওজন, ড্রাই ওয়েট, কোনো অঙ্গের লেন্থ দৈর্ঘ্য, তার পৃষ্ঠতলের আমরা বলতে পারি ক্ষেত্রফল, আয়তন এবং কোষের সংখ্যা, এগুলো পরিমাপ করা হয়। অ্যান্ড ইট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য টু ইনক্রিজ ইন অ্যামাউন্ট অফ প্রোটোপ্লাজম। কারণ প্রোটোপ্লাজমের সংখ্যা বাড়লে এগুলোও বাড়বে, ওই জন্য এগুলো পরিমাপ করলে স্বাভাবিকভাবে বৃদ্ধি হচ্ছে কি হচ্ছে না সেটা পরিমাপ করা সম্ভব। বলছে ইউ মে ফাইন্ড ইট অ্যামেজিং টু নো দ্যাট ওয়ান সিঙ্গল মেজ রুট এপিক্যাল মেরিস্টেম ক্যান গিভ রাইজ টু মোর দ্যান 17,500 নিউ সেলস পার আওয়ার। সাধারণত মেজ মানে ভুট্টার যে মূল, তার যে অগ্রস্থ ভাজক কলা, সেখানকার একটি কোষ 1 ঘন্টায় 17,500 বার ডিভাইড করতে পারে। ডিভিশনের 17,500 নতুন অপত্য কোষ সৃষ্টি করতে পারে ডিভিশনের মাধ্যমে, বিভাজনের মাধ্যমে। whereas cells in a watermelon, তরমুজের ক্ষেত্রে, may increase in size by up to 3,50,000 times। আশা করছি ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। বলছে ইন দ্য ফরমার, প্রথম ক্ষেত্রে, গ্রোথ ইজ এক্সপ্রেসড অ্যাজ ইনক্রিজ ইন সেল নাম্বার। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা সাধারণত বৃদ্ধি সেটা কিভাবে প্রকাশ করছি না, কোষের সংখ্যা বৃদ্ধি, ইনক্রিজ ইন নাম্বার অফ সেল, এইভাবে প্রকাশ করা হচ্ছে। দ্য লেটার এক্সপ্রেসেস গ্রোথ অ্যাজ ইনক্রিজ ইন সাইজ অফ দ্য সেল। পরের ক্ষেত্রে মানে ওয়াটারমেলনের ক্ষেত্রে লেখা আছে ওয়াটারমেলন মে ইনক্রিজ ইন সাইজ বাই আপ টু 3,50,000 টাইমস। 3,50,000 গুণ তার সাইজ বাড়তে পারে। তাহলে লেটার ইজ এক্সপ্রেসড ইন দ্য ফর্ম অফ সাইজ অফ সেল, ইনক্রিজ ইন সাইজ অফ দ্য সেল। তাহলে সেলের আকার, কোষের আকারের বৃদ্ধি সেইভাবে প্রকাশ করছি। তাহলে দুটোভাবেই প্রকাশ করা যেতে পারে। বলছি ওয়াইল দ্য গ্রোথ অফ আ পলেন টিউব, সাধারণত পরাগ নালীর বৃদ্ধি, জেনারেলি ইট ইজ মেজার্ড ইন টার্মস অফ লেন্থ, সেখানে আমরা দৈর্ঘ্য পরিমাপ করে থাকি, দৈর্ঘ্যর বৃদ্ধি প্রকাশ করে থাকি। অ্যান্ড ইনক্রিজ ইন সারফেস এরিয়া ডিনোটস দ্য গ্রোথ ইন আ ডরসি ভেন্ট্রাল লিফ। আর পাতার ক্ষেত্রে যেমন আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল পরিমাপ করে থাকি। তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্যারামিটার ব্যবহার করে সাধারণত আমরা বৃদ্ধিকে পরিমাপ করে থাকি, সেটাই এখানে বোঝানো হয়েছে। সেই প্যারামিটারগুলো কী কী হতে পারে খুব সরলভাবে যদি দেখি, তাহলে সেই প্যারামিটারগুলো হচ্ছে ইনক্রিজ ইন
সাইজ অফ সেল, ইনক্রিজ ইন নাম্বার অফ সেল, এছাড়া ইনক্রিজ ইন এরিয়া, ইনক্রিজ ইন লেন্থ। তো কিন্তু মাথায় রাখতে হবে যে দিস ইনক্রিজ ইজ অ্যাট্রিবিউটেড টু অ্যান্ড ইট ইজ জেনারেলি ইটস আ কনসিকুয়েন্স অফ ইনক্রিজ ইন অ্যামাউন্ট অফ প্রোটোপ্লাজম। এটা প্রোটোপ্লাজমের ইনক্রিজের জন্য এই ইনক্রিজগুলো হচ্ছে, এই বৃদ্ধিটা হচ্ছে। কিছু ক্ষেত্রে আমরা যখন পরিমাপ করছি তখন এরিয়া পরিমাপ করছি, লেন্থ পরিমাপ করছি, বা আকার পরিমাপ করছি, ইত্যাদি ইত্যাদি। এবার বলছে যে আমরা যদি দেখি কিভাবে হয়, একটা ছকের সাহায্যে সংক্ষেপে বোঝানো হচ্ছে। আমরা যদি ধরে নিই যে আমরা দেখেছি যে ইনক্রিজ ইন নাম্বার অফ সেলস জেনারেলি ইট রেজাল্টস ইন গ্রোথ। এটা হচ্ছে যে অর্থাৎ ইনক্রিজ ইন সেল নাম্বার ইট রেজাল্টস ইন গ্রোথ অফ অর্গানিজম। আমরা যদি এই উদাহরণটা ধরেই এগোই, কিন্তু আমরা এটা বুঝেছি যে সেলের যে সংখ্যা বৃদ্ধি সেটাও মূলত নির্ভরশীল, বলা যেতে পারে, ইনক্রিজ ইন প্রোটোপ্লাজম কন্টেন্ট অর দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ দ্য প্রোটোপ্লাজম। তো এটা একটু বুঝতে হবে এবং আমার মনে হয় এটা সব জায়গাতেই কাজে লাগবে। আজকে দেহে কোষের সংখ্যা কিভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে থাকে না, স্বাভাবিকভাবে কোষ বিভাজনের মাধ্যমে। তো কিছু শর্ত আমরা দেখতে পাই, অর্থাৎ কোষ কখন বিভাজিত হবে বা কোষ বিভাজনের কিছু শর্ত আমরা দেখতে পাই। আমরা দেখতে পাচ্ছি একটা সেল, একটা কোষ, মূলত সেই কোষের মধ্যে বিপাকক্রিয়া সংগঠিত হয়। আমি আগেও বলেছি বিপাকক্রিয়া দু প্রকার, উপচিতি অপচিতি, এবং এটাও দেখেছি যে when the rate of anabolism exceeds the rate of catabolism, অর্থাৎ উপচিতিমূলক বিপাকক্রিয়ার হার যদি অপচিতিমূলক বিপাকক্রিয়ার হারের তুলনায় বৃদ্ধিপ্রাপ্ত হয়, তাহলে জীব দেহের শুষ্ক ওজন বৃদ্ধিপ্রাপ্ত হবে। কেন হবে? বিকজ ইট রেজাল্টস ইন ইনক্রিজ ইন প্রোটোপ্লাজম কন্টেন্ট, ইট রেজাল্টস ইন ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ প্রোটোপ্লাজম। কেন হচ্ছে যে কীভাবে কোষের সংখ্যা বৃদ্ধি হয়? কোষের সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার উপায় হচ্ছে কোষের বিভাজন। তো কোষের বিভাজনে কিছু শর্ত রয়েছে, যেমন কোষের যদি মেটাবলিজম, বিপাকক্রিয়া, বিশেষ করে অ্যানাবলিজম, when the rate of anabolism exceeds the rate of catabolism, স্বাভাবিকভাবে কোষের শুষ্ক ওজন বৃদ্ধিপ্রাপ্ত হবে। এটা আমরা আগেও আলোচনা করেছি। তো শুষ্ক ওজন বৃদ্ধিপ্রাপ্ত হলে কেন হবে না, ইট রেজাল্টস ইন ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ দ্য প্রোটোপ্লাজম, বিপাকজাত পদার্থ বেশি উৎপন্ন হবে এবং মূলত সেটি কোষের প্রোটোপ্লাজমে সঞ্চিত হলে সেটা বেশি, বলা যেতে পারে যে শুষ্ক ওজন বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবং আমি অত গভীরে যাচ্ছি না, সরল করে বলছি, যদি কারোর অসুবিধা হয় আমাকে আলাদা করে জিজ্ঞেস করবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে যখন কোষের প্রোটোপ্লাজমীয় যে কন্টেন্ট বা আমি বলতে পারি যে বিপাকজাত পদার্থ যখন কোষের প্রোটোপ্লাজমে বেড়ে যাবে, তখন স্বাভাবিকভাবে কোষের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং তার আয়তনের যে অনুপাত, অর্থাৎ এক কথায় তার কার্যকারিতা বজায় রাখতে গেলে আমরা বলতে পারি যে কোষ বিভাজিত হবে। তো এটাই এখানে দেখানো হয়েছে একটা ছকের সাহায্যে, যে ইন আ সেল জেনারেলি when metabolism occurs, basically we can say that when the rate of anabolism exceeds the rate of catabolism, it results in increase in the protoplasm content, or we can even say that it results in increase in the amount of the protoplasm, and finally it results in division of cells, অর্থাৎ কোষের বিভাজন হবে, অপত্য কোষ সৃষ্টি হবে, কোষের সংখ্যা বৃদ্ধি পাবে। কোষের সংখ্যা বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবে জীবদেহের আকার, আকৃতি, দৈর্ঘ্য, এরিয়া সব কিছুর পরিবর্তন হবে, এটা আমরা বলতে পারি। বলছে যে ফেজেস অফ গ্রোথ, ফেজেস অফ গ্রোথ, এটা একটু পড়ে নেব, খুব একটা জটিল কিছু নয়, খুব সরল করেও বলা যায়, কিন্তু আমি চাইছি ভাষাটা একটু দেখে নিতে।
বলছে দ্য পিরিয়ড অফ গ্রোথ ইজ জেনারেলি ডিভাইডেড ইন্টু 3 phases। একটা বৃদ্ধির 3টি দশা আমরা দেখতে পাই। ইট ইজ জেনারেলি ডিভাইডেড ইন্টু 3 phases, নেমলি মেরিস্টেমেটিক, ইলংগেশন অ্যান্ড ম্যাচুরেশন। অর্থাৎ বিভাজন, মেরিস্টেমেটিক কথার অর্থ হচ্ছে বিভাজন, ইলংগেশন অর্থাৎ সম্প্রসারণ, এবং ম্যাচুরেশন কথার অর্থ আমরা সকলেই জানি যে পরিণত লাভ করা। বলছে লেট আস আন্ডারস্ট্যান্ড দিস বাই লুকিং অ্যাট দ্য রুট টিপস। পাশে একটা ছবি দেওয়া রয়েছে, সেই ছবিটার সাহায্যে যদি আমরা আলোচনা করার চেষ্টা করি তাহলে বলতে পারি যে ছবিটির বিশেষ করে মূলের অগ্রভাগ, সেটাকে যদি আমি সরল করে আগে বলি, তারপর আমি ভাষাটা বলে দিচ্ছি। বলছে দেখতে পাচ্ছ যে একটা মূলত ছবিতে একটা বীজ থেকে মূলত আমরা দেখতে পাচ্ছি যে একটা সাধারণত মূলের অংশ নির্গত হয়েছে। সেই মূলের অংশকে যদি আমি এ বি সি ডি ইত্যাদি করে চিহ্নিত করি এবং যদি প্রয়োজনীয় উপাদান সরবরাহ করা হয়, বৃদ্ধির জন্য যে সকল প্রয়োজনীয় উপাদান সেগুলো আমরা পরে আলোচনা করব, সেই প্রয়োজনীয় উপাদান সরবরাহ করলে কিছুদিন পর স্বাভাবিকভাবে এটা পর্যবেক্ষণ করা যাবে যে এ বি সি এবং ডি এদের মধ্যে যে গ্যাপ সেটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, সেটা ছবি থেকেই বুঝতে পারছি। কারণ কি? It is the period of growth is generally divided into 3 phases, namely meristematic, elongation and maturation. এটা আমরা টেনেও পড়েছি, ভেবে দেখবে। Let us understand this by looking at the root tips. The constantly dividing cells both at the root apex and the shoot apex represent the meristematic phase of growth. আমরা যদি দেখি তাহলে বলতে পারি যে বিশেষ করে কাণ্ডের অগ্রভাগে এবং মূলের অগ্রভাগে সাধারণত সেখানে ভাজক কলার উপস্থিতির জন্য সেখানে সাধারণত আমরা বলতে পারি যে মেরিস্টেমেটিক ফেজ পেয়ে থাকি, অর্থাৎ বিভাজন দশা দেখতে পাই। অর্থাৎ সেখানকার কোষগুলি বিভাজনের মাধ্যমে নতুন কোষ সৃষ্টি করে এবং ইট হেল্পস ইন ইলংগেশন অফ দ্য বডি অ্যালং দ্য অ্যাক্সিস অফ দ্য plant. The cells in this region are rich in protoplasm. এখানকার কোষগুলি অর্থাৎ ভাজক কলার, এক কথায় ভাজক কলার যে সকল কোষ তার কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে, সেগুলি তরুণ কোষ। জেনারেলি তার প্রোটোপ্লাজম সজীব প্রকৃতির। দে পজেস লার্জ কনসপিকুয়াস নিউক্লিয়াস, সুস্থ বা নিউক্লিয়াস দেখা যায় তরুণ কোষ যেহেতু, এটা ভাবতে হবে। সেল ওয়ালস আর প্রাইমারি ইন নেচার। দেখো এটা যদি একটু ভেবে দেখো, এটা আমরা আলোচনা এর পূর্বে করেছি যে এদের যে কোষ প্রাচীর, সেই কোষ প্রাচীর মূলত প্রাথমিক প্রকৃতির থাকে। যেহেতু তরুণ কোষ, আমরা বলতে পারি যে কোষ প্রাচীরে বিভিন্ন যে উপাদানগুলো, সেই উপাদানগুলো সঞ্চিত হয় না, ফলে গৌণ কোষ প্রাচীর সৃষ্টি হয় না, যার জন্য তরুণ কোষে আমরা শুধুমাত্র প্রাথমিক কোষ প্রাচীর দেখতে পাই। অর্থাৎ দেয়ার সেল ওয়ালস আর প্রাইমারি ইন নেচার, থিন পাতলা প্রকৃতি এবং সেলুলোজ নির্মিত, আমরা বলতে পারি অ্যান্ড সেলুলোজিক উইথ অ্যাবান্ডান্ট প্লাজমোডেসমাটাল কানেকশনস। অর্থাৎ সেলুলোজ নির্মিত এবং দুটি পাশাপাশি অবস্থানকারী কোষের মধ্যে অসংখ্য প্লাজমোডেসমাটার মাধ্যমে কানেকশন অর্থাৎ সংযোগ স্থাপন হয়ে থাকে। The cells proximal, দেখো প্রক্সিমাল মানে কাছে, এর আগেও বলেছি। The cells proximal অর্থাৎ জাস্ট নেক্সট away from the tip, অর্থাৎ অগ্রস্থ ভাজক কলার যে কোষ বা অগ্রস্থ মানে বিশেষ করে কাণ্ডের যে অগ্রভাগ বা মূলের যে অগ্রভাগ, সেখানকার ভাজক কলার কোষগুলি থেকে কাছে
যে সকল কোষগুলি অবস্থান করে, কাছে যে সকল কোষগুলি অবস্থান করে, এটাই বলা হয়েছে দ্য সেলস প্রক্সিমাল জাস্ট নেক্সট অ্যাওয়ে, দ্য সেলস প্রক্সিমাল জাস্ট নেক্সট অ্যাওয়ে ফ্রম দ্য টিপ, অর্থাৎ অগ্রভাগে উপস্থিত ভাজক কলার যে সকল কোষ তার কাছাকাছি অবস্থানকারী কোষ। আমরা বলতে পারি টু দ্য মেরিস্টেমেটিক জোন রিপ্রেজেন্ট দ্য ফেজ অফ ইলংগেশন, অর্থাৎ সেই জোনটা জেনারেলি আমরা বলতে পারি যে ইট রিপ্রেজেন্টস দ্য ফেজ অফ ইলংগেশন। পাশাপাশি অবস্থানকারী কোষগুলি, অগ্রভাগে উপস্থিত ভাজক কলার কোষ তার পাশাপাশি অবস্থানকারী কোষগুলি, সেই কোষগুলি একটা দশা দেখতে পায় আলাদা, সেই দশাটি হচ্ছে সম্প্রসারণ দশা। অগ্রস্থ ভাজক কলার কোষগুলি বিভাজন দশায় রয়েছে এবং তার আশেপাশে বিশেষ করে তার কাছে পিঠে যে কোষগুলি আমরা পেয়ে থাকি সেই কোষগুলি সাধারণত আমরা বলতে পারি সম্প্রসারণ দশায় রয়েছে। ইনক্রিজড ভ্যাকুলেশন, তাদের বৈশিষ্ট্য কি না, আমরা বলতে পারি যে তারা তরুণ নয়, তারা তরুণ প্রকৃতির কোষ নয়, তাদের প্রোটোপ্লাজম তুলনামূলক সজীব নয়। ফলে প্রোটোপ্লাজম সজীব না হওয়ার জন্য স্বাভাবিকভাবে আমরা দেখব যে তাদের মধ্যে ভ্যাকিউল সৃষ্টি হয়, বড় আকার বা আকৃতির ভ্যাকিউল সৃষ্টি হয়। এটাই বলা হয়েছে যে ইনক্রিজড ভ্যাকিউলেশন, সেল এনলার্জমেন্ট, অর্থাৎ ভ্যাকিউল সৃষ্টি হয়ে থাকে, কোষের আয়তন বৃদ্ধিপ্রাপ্ত হয়, আকার বৃদ্ধিপ্রাপ্ত হয়, অ্যান্ড নিউ সেল ওয়াল ডিপোজিশন, তাদের ক্ষেত্রে কোষ প্রাচীরে বিভিন্ন পদার্থ সঞ্চিত হয়ে সেকেন্ডারি সেল ওয়াল অর্থাৎ গৌণ কোষ প্রাচীর সৃষ্টি হয়। এই ইলংগেশন দশার বৈশিষ্ট্য কি? অর্থাৎ তারা বিভাজনের ক্ষমতা হারায়, বোঝাই যাচ্ছে। তরুণ কোষ পরিণত লাভ করার কারণ কি না, মেটাবলিক অ্যাক্টিভিটি বেড়ে যায়। মেটাবলিক অ্যাক্টিভিটি বেড়ে যাওয়ার জন্য মেটাবলিক পদার্থ, বিপাকজাত পদার্থ সঞ্চিত হয়, যার জন্য সেল এনলার্জমেন্ট হয়, ভ্যাকিউল তৈরি হয়। আর কি হয় বলছে সেল ওয়াল ডিপোজিশন, অর্থাৎ কোষ প্রাচীরে বিভিন্ন পদার্থ সঞ্চিত হয়ে কোষ প্রাচীর পুরু হয়। বলছে ফার্দার অ্যাওয়ে ফ্রম দ্য অ্যাপেক্স, আরও দূরে যদি যায়, বলছে অগ্রভাগ থেকে আরও দূরে যদি আমরা সরে যাই, দ্যাট ইজ মোর প্রক্সিমাল টু দ্য ফেজ অফ ইলংগেশন, অর্থাৎ ফেজ অফ ইলংগেশনের কাছাকাছি কিন্তু অগ্রভাগ থেকে দূরে, মোর প্রক্সিমাল টু দ্য ফেজ অফ ইলংগেশন, তার মানে ইলংগেশন দশায় যে কোষগুলি রয়েছে তার কাছাকাছি কিন্তু মেরিস্টেমেটিক ফেজ থেকে দূরে। সেখান থেকে যদি একটু সরে আসি তাহলে দেখব যে সেখানকার কোষগুলি মূলত দে হ্যাভ অলরেডি আন্ডারগন দ্য ফেজ অফ ম্যাচুরেশন, পরিণত লাভ করে গেছে। দ্য সেলস অফ দিস জোন অ্যাটেন দেয়ার ম্যাক্সিমাল সাইজ in terms of wall thickening and protoplasmic modification, অর্থাৎ তাদের ক্ষেত্রে পরিণত হতে দেখা গেছে, তারা সম্পূর্ণ পরিণত হয়ে গেছে। তাহলে আশা করছি এই জায়গাটা বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়। বলছে গ্রোথ রেট, এক মিনিট, গ্রোথ রেট বলছে দ্য ইনক্রিজড গ্রোথ পার ইউনিট টাইম ইজ টার্মড অ্যাজ গ্রোথ রেট। গ্রোথ রেট তাহলে গ্রোথ পার ইউনিট টাইম, একক সময় বৃদ্ধির যে হার তাকেই বলা হচ্ছে বৃদ্ধির হার। একক সময়ে যেটুকু বৃদ্ধি আমরা দেখতে পাই তাকেই আমরা বৃদ্ধির হার বলে থাকি। Thus, rate of growth অর্থাৎ বৃদ্ধির যে হার, it can be expressed mathematically, অর্থাৎ এর গাণিতিকভাবে একে প্রকাশ করা সম্ভব। An organism or a part of the organism can produce more cells in a variety of ways.
একটা জীব বা জীবের বিভিন্ন অংশ সাধারণত বিভিন্ন উপায়ে কোষের সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত করতে পারে। দ্য গ্রোথ রেট শোজ অ্যান ইনক্রিজ দ্যাট মে বি অ্যারিথমেটিক অর জিওমেট্রিক্যাল। তো আমরা আলোচনা করেছি যে বৃদ্ধি মূলত নির্ভরশীল কোষের সংখ্যার উপর। এবারে এটা বলা হয়েছে যে কোষের সংখ্যা একটি জীবের ক্ষেত্রে বা একটি জীবের দেহের বিভিন্ন অঙ্গের ক্ষেত্রে সেটা বিভিন্ন উপায়ে হতে পারে। আমরা এখানে দুটো উপায়ের কথা আলোচনা করছি। আমরা বলতে পারি যে ইট মে বি অ্যারিথমেটিক অর ইট মে বি জিওমেট্রিক্যাল। ইট মে বি অ্যারিথমেটিক অর ইট মে বি জিওমেট্রিক্যাল। তাহলে দু ধরনের উপায়, মানে দুটো আলাদা আলাদা উপায়ে আমরা দেখব যে বৃদ্ধি হতে পারে। এক হচ্ছে অ্যারিথমেটিক গ্রোথ হতে পারে, আর দ্বিতীয় হচ্ছে জিওমেট্রিক গ্রোথ হতে পারে। ঠিক আছে, তো অ্যারিথমেটিক গ্রোথ কি? দেখুন, হয়তো খুব গভীরে আলোচনা সত্যিই করার প্রয়োজন নেই, কারণ বিশেষ করে তোমাদের ম্যাথসে অ্যারিথমেটিক প্রোগ্রেশন এবং জিওমেট্রিক প্রোগ্রেশন রয়েছে। অ্যারিথমেটিক প্রোগ্রেশন খুব সহজে যদি বলি তাহলে 2, 4, 6, 8, 10, 12, 14 এই ধরনের যে ইনক্রিজ, এটাকে আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বলে থাকি। আর জিওমেট্রিক প্রোগ্রেশন অর্থাৎ গুণিতক হার, যেমন 2, 4, 8, 16, 32, 64, এটাকে বলা হয় জিওমেট্রিক প্রোগ্রেশন। তো আমার মনে হয় না যে খুব আলাদা করে গভীরে এটা আলোচনা করার দরকার রয়েছে। তো অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ক্ষেত্রে বা অ্যারিথমেটিক গ্রোথের ক্ষেত্রে যদি একটা গ্রাফ তৈরি করা হয় তাহলে আমরা দেখব যে গ্রাফটা মূলত লিনিয়ার প্রকৃতির হয়ে থাকে, রেখাকার, সরল রেখা দেখতে পাচ্ছি। হাইট অফ দ্য প্ল্যান্ট এবং তার পরিপ্রেক্ষিতে যদি সাধারণত আমরা টাইমের পরিপ্রেক্ষিতে যদি দেখি তাহলে একটা লিনিয়ার গ্রাফ পেয়ে থাকি, একটা রেখাকার গ্রাফ দেখা যাচ্ছে। তো আমরা এখানে একটু ভাষাটা দেখে নেব। আশা করছি আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা সকলেই বুঝতে পেরেছো। তো এটা প্রশ্নের জায়গা, বুঝতেই পারছো যে তুমি বলতে পারো স্যার এখান থেকে আলাদা কী প্রশ্ন। তো অ্যারিথমেটিক গ্রোথের ক্ষেত্রে সাধারণত আমরা দেখব যে প্রশ্ন হচ্ছে যে কী ধরনের গ্রাফ পেয়ে থাকি। যখন আমরা গ্রাফ তৈরি করি, বেসিক্যালি হাইট অফ দ্য প্ল্যান্ট এগেনস্ট টাইম, বুঝতেই পারছো যে এখানে মূলত দৈর্ঘ্যের বৃদ্ধি একক সময়ে, সেটা যখন গ্রাফে পুট করা হয় তখন সেটা একটা লিনিয়ার আমরা গ্রাফ পেয়ে থাকি। তো এটা বুঝতে হবে। আশা করছি অ্যারিথমেটিক গ্রোথটা আমরা সকলেই বুঝতে পারছি। বলছে ইন অ্যারিথমেটিক গ্রোথ ফলোয়িং মাইটোটিক সেল ডিভিশন, অর্থাৎ এটা মূলত মাইটোসিস নির্ভর প্রক্রিয়া। অনলি ওয়ান ডটার সেল কন্টিনিউস টু ডিভাইড, একটি অপত্য কোষ সেটা প্রধানত ডিভাইড করে। এটা একটু চিহ্নিত করতে হবে, সেটা হচ্ছে অনলি ওয়ান ডটার সেল কন্টিনিউস টু ডিভাইড, একটি মাত্র অপত্য কোষ সেটি মূলত বিভাজিত হয়, ওয়াইল দ্য আদার ডিফারেন্সিয়েট অ্যান্ড ম্যাচিউর। বাকিগুলো ক্ষেত্রে আমরা দেখব যে বিভেদন হয়, বাকিগুলো পরিণত লাভ করে। আমরা একটা ছবির সাহায্যে বুঝব, একটু দেখবে। বলছে এখানে একটা চিত্র দেওয়া রয়েছে, তোমাদের বইয়েও চিত্র দেওয়া রয়েছে অ্যারিথমেটিক এবং জিওমেট্রিক প্রোগ্রেশনের। অ্যারিথমেটিক প্রোগ্রেশনে এই যে আমরা যে রেটটা, যে হার, যে গতিটা দেখেছি, অর্থাৎ 2, 4, 6, 8, 10, তো এটা হওয়ার পেছনে কারণটা কি? এটা হওয়ার পেছনে কারণ হচ্ছে, দেখতে পাচ্ছ যে একটি কোষ যখন মূলত প্রথমে বিভাজিত হচ্ছে তখন দুটি অপত্য কোষ সৃষ্টি হচ্ছে। এরপরে যদি ভালো করে দেখো তাহলে এই দুটি অপত্য কোষের মধ্যে একটি অপত্য কোষ সেটি কন্টিনিউয়াসলি ডিভাইড করে যাচ্ছে, সেখান থেকে যে অপত্য কোষ সৃষ্টি হচ্ছে সেটাও কন্টিনিউয়াসলি ডিভাইড করছে, কিন্তু আরেকটি যে অপত্য কোষ যেটা প্রথমেই সৃষ্টি হয়েছিল তার কোনো রকম ডিভিশন নেই,
সেটার বিভেদন হয়, সেটাই পরিণত লাভ করে। তো এই জন্য আর্থমেটিক গ্রোথ রেটের ক্ষেত্রে আমরা যখন গ্রাফ তৈরি করি তখন সরল রেখা একটা গ্রাফ সৃষ্টি হয়। আমরা এটাও দেখে নেবো যে মূলত এই ধরনের যে রেট অফ গ্রোথ সেটা কোথায় দেখা যায়, এটাও গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে হাইট অফ দ্য প্ল্যান্ট, অর্থাৎ উদ্ভিদের দৈর্ঘ্যের বৃদ্ধির ক্ষেত্রে আমরা আর্থমেটিক প্রোগ্রেশন দেখতে পাচ্ছি, আর্থমেটিক গ্রোথ অফ রেট অফ গ্রোথ দেখতে পাচ্ছি। তো এইটা বুঝতে হবে, আমাকে প্রশ্নের জায়গাটা বার করে আনতে হবে। আমরা জিওমেট্রিক প্রোগ্রেশনটাও অবশ্যই আলোচনা করব। একটু দেখে নিই ভাষায়। বলছে যে দ্য সিম্পলেস্ট এক্সপ্রেশন অফ arithmetic growth is exemplified by a root elongating at a constant rate। একটা মূলের বৃদ্ধি, দৈর্ঘ্যের বৃদ্ধি, ক্রমশ দৈর্ঘ্যের বৃদ্ধি, একই হারে দৈর্ঘ্যের বৃদ্ধি, কনস্ট্যান্ট রেট, সেটাই বলা হয়েছে। একটা উদাহরণ দেওয়া হয়েছে, দ্য সিম্পলেস্ট এক্সপ্রেশন অফ আর্থমেটিক গ্রোথ ইজ এক্সেম্পলিফাইড। এক্সেম্পলিফাইড অর্থাৎ উদাহরণের সাহায্যে বোঝানো হয়েছে যে একটা মূলের যে দৈর্ঘ্যের বৃদ্ধি সেটা মূলত একটা কনস্ট্যান্ট রেটে হয়ে থাকে। অন প্লটিং দ্য লেন্থ অফ দ্য অর্গান, যে কোনো দেহের অঙ্গের দৈর্ঘ্যের বৃদ্ধি সাধারণত টাইমের এগেনস্টে যদি একটা গ্রাফ তৈরি করা হয়, লিনিয়ার কার্ভ ইজ অবটেন্ড। ম্যাথামেটিক্যালি ইট ইজ এক্সপ্রেসড অ্যাজ lt ইজ ইকুয়াল টু L0 প্লাস RT। LT এখানে লেন্থ অ্যাট টাইম, সময় অনুযায়ী তার দৈর্ঘ্য, L0 হচ্ছে লেন্থ অ্যাট টাইম জিরো, টি টাইম টি, অর্থাৎ আমরা যদি দুটো আলাদা সময় নিয়ে দেখি, সেই ফাইনাল টাইম LT আর ইনিশিয়াল টাইম হচ্ছে এখানে L0, আর হচ্ছে গ্রোথ রেট। আর মূলত এটা যে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, গাণিতিক যে বিশ্লেষণ আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে LT ইজ ইকুয়াল টু L0 প্লাস RT। এর ডেরিভেশন রয়েছে, এমন নয় যে ডেরিভেশন নেই, তবে আমাদের প্রয়োজন নেই, ডেরিভেশনের প্রয়োজন নেই। ফলে আমরা এর ডেরিভেশনে যাব না, এগিয়ে যাব। আমি বলবো এইটুকুই মনে রাখতে, আমি বলবো এইটুকুই মনে রাখতে। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে আর্থমেটিক গ্রোথের ক্ষেত্রে লিনিয়ার কার্ভ পাই। সাধারণত কিসের ক্ষেত্রে আমরা আর্থমেটিক গ্রোথ দেখতে পাই? ইনক্রিজ ইন লেন্থ, কোনো একটা দেহের অঙ্গ বা অংশ বা উদ্ভিদের দৈর্ঘ্যের বৃদ্ধির ক্ষেত্রে পেয়ে থাকি। এইটা বেশি গুরুত্বপূর্ণ। বলছে যে